অলরাইট, আমরা শেক্সপিয়ার স্টাডিজের মধ্যে কিং লিয়ারে ছিলাম। কিং লিয়ারের থিমস, মোটিভস, সিম্বলস, কাহিনীর সামারি সব কিছুই দেখেছিলাম লাস্ট ক্লাসে। আর এটা হলো কিং লিয়ারের এখন ব্যাকগ্রাউন্ড, ডিটেইল ব্যাকগ্রাউন্ডের কিছু কন্টিনিউড ক্লাসের আজকে পড়াশোনা আমরা করব, ডিসকাশন দেখব আর কি। এখানে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিং লিয়ারটা মূলত কোথা থেকে নেওয়া হয়েছে, কাহিনীটা কোথা থেকে এসেছে। যেমন হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো কোনো না কোনো কাহিনী থেকে নেওয়া, কম হোক বা বেশি হোক একটা ইন্সপিরেশন শেক্সপিয়ার তো অবশ্যই নিয়েছেন। কিং লিয়ারও এরকমভাবে একজনের কাছ কয়েক জায়গা থেকে নিয়েছেন উনি, যদিও উনি পুরোপুরি কাহিনীটা নেন নাই, কাছাকাছি কাহিনী প্লট নিয়ে উনি একটা গল্প সাজিয়েছেন, একটা নাটক সাজিয়েছেন। তো আমরা লাস্ট ছিলাম স্লাইডের 15 পর্যন্ত, মরালিটি প্লে অর ক্লাসিক্যাল ট্র্যাজেডি। কিং লিয়ারকে মরালিটি প্লে বলা হয় নাকি ক্লাসিক্যাল ট্র্যাজেডি বলা হয়? তো শেক্সপিয়ার এমন সব এলিমেন্ট লাস্টে দেখেছিলাম যে এমন সব এলিমেন্ট ইউজ করেন ট্র্যাজেডির, এগুলো সামটাইমস ক্লাসিক্যাল ট্র্যাজেডিও বলা যায়, সামটাইমস মরালিটি প্লেও বলা যায়। তো বোঝা যাচ্ছে যে ব্লেন্ড বা ফিউশন অফ বোথ অফ দিস টু এলিমেন্টস শেক্সপিয়ার ইউজ করেন। আচ্ছা, ক্লাসিক্যাল এলিমেন্টস যেরকম ছিল যে ইউজ অফ স্টক ক্যারেক্টার্স, এমপ্লয়মেন্ট অফ সেন্সেশনাল থিমস ড্রন ফ্রম গ্রিক মিথোলজি। ক্লাসিক্যাল এলিমেন্টের মধ্যে যে স্টক ক্যারেক্টার, যেরকম ফেথফুল কোনো ক্যারেক্টার আর কি, এটা একই রকম ছকে বাঁধা এক ধরনের ক্যারেক্টারগুলো ইউজ করা, এগুলো হলো ক্লাসিক্যাল এলিমেন্টস। আর একটা হলো যে গ্রিক মিথোলজি থেকে কোনো থিমস নেওয়া আর কি। যেমন কিং ইডিপাসের সাথে কিন্তু অনেক সময় কিং লিয়ারের তুলনা দেওয়া হয়। কিং লিয়ারের জীবনটাও যেরকম একেবারে খুবই বাজেভাবে কেটেছে শেষ জীবন, কিং ইডিপাসের অবস্থাও সেরকম ক্লাসিক্যাল এলিমেন্ট, খুবই ভয়াবহ অবস্থা। কিং ইডিপাস নিজেই তার বাবাকে হত্যা করে সম্পূর্ণ অজ্ঞতাবশত এবং তার মাকে বিয়ে করে। আচ্ছা, এই গেল ক্লাসিক্যাল এলিমেন্টস। আমি এরপর আজকে দেখব হলো হ্যামারশিয়া, যে কিং লিয়ারের মধ্যে হ্যামারশিয়া কী আছে। হ্যামারশিয়া বলতে গেলে এটা একটা গ্রিক টার্মিনোলজি, গ্রিক ওয়ার্ড। তো আগে দেখি যে হ্যামারশিয়াটা কী জিনিস, আগে দেখি। অ্যাজ এ ট্র্যাজেডি, কিং লিয়ার পোর্ট্রেজ আ প্রোটাগনিস্ট হুজ ফরচুনস আর কন্ডিশনড বাই হিজ হ্যামারশিয়া। তাহলে কিং লিয়ারে ট্র্যাজেডি হিসেবে এমন একজন প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র প্লে করছে যার ভাগ্যটা হ্যামারশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অ্যাজ ডিফাইন্ড বাই অ্যারিস্টটল, আমরা যেটা জানি হ্যামারশিয়া শব্দটা অ্যারিস্টটলের দেয়া ওয়ার্ডটা, এগুলো কোথা থেকে এসেছে? অ্যারিস্টটলের পোয়েটিক্স বই থেকে সব এসেছে। দ্য প্রোটাগনিস্ট, অ্যারিস্টটলের ভাষ্যমতে, দ্য প্রোটাগনিস্ট অফ আ ট্র্যাজেডি শুড বি আ পার্সন হু ইজ নট এমিনেন্টলি গুড অর জাস্ট, ইয়েট whose fortune is brought about by some error or frailty। বলছে যে একজন প্রোটাগনিস্ট বা ট্র্যাজেডির কেন্দ্রীয় চরিত্র এমন একজন মানুষ হবে, সে শুধু ভালোই হবে না, সেই সাথে তার ভাগ্য, তার জীবনে কিছু জিনিস, কিছু এরর, কিছু ভুল অথবা ফ্রেইলটি বা ভঙ্গুরতা, কিছু বা খারাপ কপাল, মন্দ ভাগ্য নিয়ে আসবে আর কি। এই এরর বা ভুলটা নট নেসেসারিলি একটা ফ্ল ইন ক্যারেক্টার, এটা জাস্ট কোনো ক্যারেক্টারের কোনো ভুল ত্রুটি না। হ্যামারশিয়া ক্যান বি অ্যান আনউইটিং মিসস্টেপ ইন ডেফিনিট অ্যাকশন অর দ্য ফেইলার টু পারফর্ম আ ডেফিনিট অ্যাকশন। এটা কোনো ডেফিনিট অ্যাকশনের মিসস্টেপও হতে পারে, অথবা কোনো ডেফিনিট অ্যাকশন করতে পারাও হতে পারে, অথবা না পারাও হতে পারে। যেমন কিং লিয়ারের হ্যামারশিয়া হলো, কিং লিয়ার্স হ্যামারশিয়া ইজ দ্য ইম্পালসিভ ডিভিশন অফ হিজ পাওয়ার্স অ্যান্ড কিংডম বিফোর হিজ ডেথ। যে সেটা হলো সে ইম্পালসিভ, এই একটা ইম্পালসিভ মানুষ কাকে বলে, ইম্পালস কাকে বলে? যে সবসময় আবেগ দ্বারা তাড়িত। আমার হঠাৎ করে মনে হলো, হুট করে আমি এটাই করব, এর বাইরে যাব না, কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার পরে হঠাৎ করে মনে হবে আল্লাহ আমি এটা ভুল করে ফেললাম, এটা তো ঠিক হয়নি। সেম জিনিসটা ওনার হয়েছে, যিনি আবেগের বশে তড়িৎ ডিসিশন নিয়েছেন, এক মেয়েকে বঞ্চিত করে বাকি 2 মেয়েকে রাজ্যের সমস্তটা দিয়ে দেবেন, এটাই তার ভুল ডিসিশন বা হ্যামারশিয়া। তাহলে কি ডিভিশন, ইম্পালসিভ ডিভিশন অফ হিজ পাওয়ার্স অ্যান্ড কিংডম বিফোর হিজ ডেথ, মোর পার্টিকুলারলি ডিজোনিং কর্ডেলিয়া বিকজ হি উইল স্পিক নাথিং। কর্ডেলিয়াকে স্থানচ্যুত করা, কারণ সে কোনো কথাই বলবে না, কর্ডেলিয়া কোনো কথা বলতে চায়নি। এই জন্য রাজা লিয়ারের কাছে মনে হয়েছে তার মেয়েটা খুব খারাপ, তাকে দেখতেই পারে না।
সো সাচ আ রং জাজমেন্ট। 2 দিন পরেই ওনার বোধোদয় হয়েছে উনি এটা ভুল করেছেন। আচ্ছা, এরপরে আসে হলো কিং লিয়ারের থিমস। নোট দ্যাট দ্য ফলোয়িং থিমস ডেমনস্ট্রেটস শেক্সপিয়ার্স ইউজ অফ অপোজিশন। মেনি অফ হিস প্লেস প্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন টু এক্সট্রিমস। শেক্সপিয়ারের কমন একটা ট্রেইট হলো যে অপোজিশন, দুটো বিপরীতধর্মী জিনিসের মধ্যকার কনফ্লিক্ট। তো দুটো এক্সট্রিম চরমপন্থী দুটো জিনিসের মধ্যে কনফ্লিক্ট দেখানোই হলো শেক্সপিয়ারের থিমের কাজ। In doing so, Shakespeare seems to urge readers to assess their own capacity to deal with life's extremes. মানে এরকম করে এই প্লেজের কনফ্লিক্টটা দেখানোর মাধ্যমে ওটা দেখতে চান মানুষ তার জীবনের ডেইলি লাইফের যে এক্সট্রিম সিচুয়েশনগুলো মানুষ কীভাবে ডিল করতে পারে। Perhaps it is this process that a Shakespearean tragedy can help a reader learn to avoid undue suffering by finding a happy middle ground on which to live. মানে সম্ভবত এটা এমন একটা প্রসেস যেটার মাধ্যমে শেক্সপিয়ারিয়ান নাটকগুলো বা ট্র্যাজেডিগুলো মানুষকে হেল্প করতে পারে একজন পাঠককে। তো কি আনডু সাফারিং মানে বলা নাকি অনেক কিছু আননেসেসারি সাফারিং যেটা মানুষ একটা মিডিয়াম না মানে মধ্যম পন্থা অবলম্বন করে মানুষ কীভাবে লাইফ লিড করবে সেটা দেখানোর জন্যই মূলত এই থিমগুলো খুব সম্ভবত শেক্সপিয়ার ওনার নাটকে প্রয়োগ করেন। আর কি থিম আছে এখানে? অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। এটা শেক্সপিয়ারের খুবই কমন একটা থিম যে আমরা কি দেখি আর বাস্তবে কি হয়। অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা থিম শেক্সপিয়ারের। মাচ অফ দ্য প্লে ডিলস উইথ দ্য ক্যারেক্টার্স ফেইলার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেনশনস অফ দ্য পিপল অ্যারাউন্ড দেম। মানে শেক্সপিয়ারের নাটকের ক্যারেক্টারগুলোর কাজই হয় হলো ক্যারেক্টার মানে তারা ফেল করে অন্য ক্যারেক্টারটা তাকে কি বলছে সেটা তার ইন্টেনশনটা বোঝার অক্ষমতা। আশেপাশে মানুষ তাকে নিয়ে কী ভাবছে তারা সেটা ভুল বোঝে। দ্য ইভিল ক্যারেক্টার্স ইন পার্টিকুলার মেক ইউজ অফ ডিসিট অ্যান্ড লাইস টু অ্যাচিভ দেয়ার গোলস। শয়তান ক্যারেক্টারগুলো যেটা করে এইগুলোর মানে সাহায্য নিয়ে তাদের এই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে তারা তাদের গোল বা স্বার্থ হাসিল করতে থাকে। আচ্ছা, আদার ক্যারেক্টার্স অ্যাজিউম ডিসগাইসেস ফর দেয়ার ওন প্রোটেকশন। কিছু ক্যারেক্টার আবার নিজেদের আত্মগোপন করে, যেমন শেক্সপিয়ারের মধ্যে গ্লুস্টার তার ছেলেরা এরা সব আত্মগোপন করে থাকে। শেক্সপিয়ারও পরে কিং লিয়ারও পরে আলাদা অ্যাসাইড হয়ে এক জায়গায় লুকিয়ে চুরিয়ে বনে বাদারে ঘুরে বেড়াতে থাকে। মোরাল ভ্যালুজ ইন দ্য প্লে ক্যান বি রিভার্সড। মানুষের নৈতিক মূল্যবোধগুলো মানুষের রিভার্স হতে পারে। দ্যাট which appears to be good may be evil. মোরাল ভ্যালুগুলো মানুষের ভুল ধারণা হয়। এগুলো শেক্সপিয়ারের নাটকের বৈশিষ্ট্য। যেমন রাজা লিয়ার যেটাকে ভালো মনে করলো সেটা আসলে খারাপ প্রমাণিত হলো। while that which is evil may actually be good. আর যেটাকে খারাপ মনে করলো সেটা হয়তো অ্যাকচুয়ালি ভালো হয়ে গেল, যেটা আমরা কর্ডেলিয়ার ক্ষেত্রে দেখলাম। কর্ডেলিয়া বললো যে আমি কিছুই বলবো না, আমি তোমার পক্ষে কিছু বলবো না, কারণ এটা করে সে রাজার প্রতি সে যে বায়াসড বা ভালোবাসে সেই জিনিসটা জনসম্মুখে সে দেখাতে চায়নি, যার জন্য তার একটা পারপাস ছিল। এটা রাজা বুঝতে পুরোপুরি ব্যর্থ, যেই ভুলের জন্য তাকে আজীবন মাসুল দিতে হলো, তার ভালো মেয়েটা নিহত হলো পর্যন্ত মারাই গেল। ইন শেক্সপিয়ার্স ট্র্যাজেডিজ ক্যারেক্টার্স অফেন লার্ন দ্যাট অ্যাপিয়ারেন্স আর ডিসিভিং। শেক্সপিয়ারের ট্র্যাজিক নাটকগুলোতে ক্যারেক্টারগুলো মানে এটাই প্রায় সময় এটা শিক্ষা নেয় যে আমরা যেটা অ্যাপিয়ারেন্স হিসেবে দেখছি সেটা আসলে অফেন ইট ইজ ডিসিভিং, এটা প্রতারণামূলক। ব্লাইন্ডনেস অ্যান্ড সাইড অ্যানাদার থিম অর ফুলিশ ভার্সেস দ্য ওয়াইজ। মানে জ্ঞানী এবং বোকা অথবা ব্লাইন্ডনেস অ্যান্ড সাইট অন্ধত্ব এবং দৃষ্টিশক্তি। এই থিমটা ডিরেক্টলি লিঙ্ক টু দ্য থিম অফ অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। আসলে এটা অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটিরই একটা সাব থিম। সাম ক্যারেক্টার্স আর ডিসক্রাইবড অ্যাজ ব্লাইন্ড টু দ্য রিয়ালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ডিউ টু দেয়ার ইগনোরেন্স, পোর জাজমেন্ট অর ল্যাক অফ ইনসাইট। কিছু ক্যারেক্টারগুলোকে ব্লাইন্ড বলা হচ্ছে এখানে বিকজ এটা তার আশেপাশে যে রিয়েলিটিগুলো ডিউ টু দেয়ার ইগনোরেন্স, পোর জাজমেন্ট অর ল্যাক অফ ইনসাইট। এই যে রাজা কিং লিয়ারকে এখানে বোঝাচ্ছে তার ইগনোরেন্স, তার অজ্ঞতা, তার ভুল জাজমেন্ট এবং তার অন্তর্দৃষ্টির অভাব, এই জিনিসগুলো তাদেরকে ব্লাইন্ড ক্যারেক্টারে পরিণত করে দিচ্ছে। Such characters are often referred to as fools for their inability to perceive
রিয়েলিটি কারেক্টলি। তো এই ধরনের ক্যারেক্টারগুলো মানে এদেরকে ফুল বলা হয়, বোকা বলা হয়, বিকজ তাদের বোধগম্যতা থাকে না রিয়েলিটিটাকে ঠিকমতো বোঝার জন্য। while those which correct with correct insight are described as wise, আর যাদের মধ্যে সঠিক অন্তর্দৃষ্টি আছে তাদেরকে ওয়াইজ বা জ্ঞানী বলা হয়, বুদ্ধিমান বলা হচ্ছে। গ্রেট সাফারিং ensues as these blind characters peel away layers of deception to discover the truth. এই ধরনের ব্লাইন্ড ক্যারেক্টারগুলোকে মানে খুবই সাফারিং সহ্য করতে হয়, যেহেতু তারা কিছু ডিসেপশনের মধ্যে দিয়ে যায়, প্রতারণার মধ্যে দিয়ে যায়, ছলের মধ্যে দিয়ে যায় সত্যটা উপলব্ধি করতে যেয়ে। এটাই হলো তাদের সমস্যা। গ্লুস্টার ইজ লিটারালি ব্লাইন্ডেড ওয়েন হি ইজ ডিসিভড বাই ফলস অ্যাপিয়ারেন্সেস। গ্লুস্টার যেরকম, গ্লুস্টার ছিল কিং লিয়ারেরই আশেপাশের এক লোক, সেও এক জায়গার রাজা না, বড় ক্ষমতাবান লোক ছিল। তার সমস্যা হয়েছে, তাকেও অ্যাপিয়ারেন্সে তাকে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে, সে অন্ধ হয়ে গিয়েছে। তার সৎ সন্তান, অবৈধ সন্তান তাকে বুঝিয়ে দিয়েছে যে তার বৈধ সন্তান তাকে শেষ করে ফেলবে। সো এই ইগনোরেন্স বা এই অ্যাপিয়ারেন্সের ডিসেপশন দ্বারা সে ডিসিভড হয়েছে। একইভাবে আইরনিক্যালি বলতে গেলে ইট ইজ অনলি হোয়েন ব্লাইন্ডেড দ্যাট হি লার্নস টু ট্রুলি সি। যখন সে ব্লাইন্ড হয়ে গিয়েছে তখনই সে, আইরনি কেন, যে যখনই সে এটা ব্লাইন্ড হয়ে গিয়েছে তখনই সেটা সত্যি সত্যি বুঝতে পেরেছে তার ভুলটা কী হয়েছে। আচ্ছা, থিমের মধ্যে আরও আসে অর্ডার ভার্সেস ক্যাওস। অর্ডার মানে কোনো এলাকার নিয়ম শৃঙ্খলা ভার্সেস ক্যাওস, নৈরাজ্য। ক্যাওস মানে নৈরাজ্য, যেখানে কোনো কিছুর নিয়ম নীতি শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে, সেটাকে ক্যাওস বলে। তো মিডিভাল কনসেপ্ট অফ গ্রেট চেইন অফ বিইং ইজ অ্যাট ওয়ার্ক ইন কিং লিয়ার। চেইন অফ বিইংয়ের একটা গ্রেট এক্সাম্পল মধ্যযুগের কনসেপ্টটা কিং লিয়ারে আমরা দেখতে পাই। দিস ভিউ অফ দ্য ইউনিভার্স অ্যাজিউমস দ্যাট আ স্ট্রিক্ট মোরাল অর্ডার having its source in God binds all of the creation together. Medieval ভিউয়ে ইউনিভার্স মনে করতো যে একটা স্ট্রিক্ট, একটা খুবই কঠোর একটা মোরাল, নৈতিক মূল্যবোধের একটা অর্ডার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যেখানে মূল সোর্স যেখানে হলো ঈশ্বর, এটার মাধ্যমে সব মানুষ বাইন্ড, একত্রে মিলেমিশে থাকে। এই অর্ডারটা, চেইন অফ অর্ডার মানে একটা নিয়মনীতির একটা চক্র, demands love, honor and obedience from all beings to those who are of superior rank in the great chain. এই অর্ডারটা ভালোবাসা ডিমান্ড করে, দাবি করে, সম্মান দাবি করে এবং বশ্যতা ডিমান্ড করে, চাহিদা করে, বিগিনস টু হু আর ইউজ অফ সুপিরিয়র র্যাঙ্ক ইন দ্য গ্রেট চেন। মানে এই চেনের মধ্যে বড় র্যাঙ্কে যারা আছে তাদের কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং বশ্যতা ডিমান্ড করতে থাকে এই ল অফ অর্ডারটা। উইমেন মাস্ট বি ওবিডিয়েন্ট টু ম্যান। এখানকার মূল কথাই হলো মেয়েদেরকে ছেলেদের বাধ্য হতে হবে। চাইল্ড মাস্ট অনার প্যারেন্ট। সন্তান অবশ্যই বাবা মাকে সম্মান করবে। এগুলোই হলো চেইন অফ অর্ডারের কিছু মূল সূত্র। তো সাবজেক্ট মাস্ট বি ওবিডিয়েন্ট টু মেন, মানে সাবজেক্ট মাস্ট বি বা সার্ভেন্ট মাস্ট বি লয়াল টু কিং। কোনো রাজার দাস অবশ্যই তার বাধ্য থাকবে, রাজার প্রতি আর কি বিশ্বস্ত থাকবে। Evil seeks to destroy this order by breaking bonds of loyalty and love. এই লয়্যালটি আর লাভের এই চেইনটা শয়তান মানুষরা চেইনটা ব্রেক করতে চায়। তো আর সেটার রেজাল্ট যেটা বের হয় সেটা হলো ক্যাওস। Evil is therefore considered to be unnatural since it opposes the natural অর্ডার অফ দ্য ইউনিভার্স। তাহলে এভিল ফোর্সকে তাহলে এখানে আনন্যাচারাল বলতেছে, বিকজ ন্যাচারাল অর্ডারটাকে এটা ধ্বংস করে দিচ্ছে। কিং লিয়ারে নোটিস করুন যে হাউ ক্যাওস ইজ ডেমনস্ট্রেটেড থ্রু tainted family relationships, political instability and the mental deterioration of characters. এখানে দেখেন ক্যাওস কীভাবে প্রকাশ করা হয়েছে বা ডেমনস্ট্রেট বা বর্ণনা করা হয়েছে, কিসের মাধ্যমে? এই যে রিলেশনশিপের মধ্যে দাগ পড়ে যাওয়া, টেন্ট হওয়া, পলিটিক্যাল একটা অস্থিতিস্থাপকতা এবং মেন্টাল একটা চরিত্রের একটা নৈতিক অবনতি ক্যারেক্টারগুলোর। আচ্ছা,
লয়্যালটি ভার্সেস ডিসলয়্যালটি হলো অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড। এই থিমটা ডিরেক্টলি অর্ডার ভার্সেস ক্যাওসের সাথে আবার একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, যেমন ব্লাইন্ডনেস অ্যান্ড সাইট অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটির সাথে সংযুক্ত, একইভাবে লয়্যালটি ভার্সেস ডিসলয়্যালটি হলো অর্ডার অ্যান্ড ক্যাওসের সাথে সম্পর্কযুক্ত। শেক্সপিয়ার আমাদেরকে দেখিয়েছে যে অনেক ক্যারেক্টার এখানে উইলিং টু ইউজ ডিসিট অ্যান্ড ট্রিচারি for their own personal gain, even when it means being disloyal to someone that should be honored and respected. শেক্সপিয়ার এমন কিছু ক্যারেক্টারকে দেখিয়েছেন আমাদের কাছে যারা ছল চাতুরি এবং বিশ্বাসঘাতকতার সাহায্যে নিজের পার্সোনাল গেইনটা স্বার্থটা সিদ্ধি করতে চায়, আর যদিও সে যাদের প্রতি লয়াল হওয়ার দরকার তাদের এগেনস্টে ডিসলয়াল হয়ে কাজ করেছে। আচ্ছা, দিস ক্যারেক্টার্স আর ডিসেপটিভ অ্যাজ ইভিল, শয়তানের মতোই প্রতারণামূলক, স্প্রেডিং ডিসলয়ালিটি লাইক আ ডিজিজ টু ব্রিং ক্যাওস টু দ্য এন্টায়ার কান্ট্রি। মানে একেবারে অবিশ্বস্ততা এমনভাবে গেড়ে বসেছে তাদের মধ্যে যেটা একটা ব্যাধির মতো সমাজের পুরো দেশে ছড়িয়ে পড়ছে। আর এটার কন্ট্রাস্ট মানে কি, কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা, ডিফারেন্স। There are characters who remain loyal, thus reminding us that the forces of goodness and virtue are always at work to restore a sense of order in the play. এমন কিছুগুলো ক্যারেক্টার আছে যারা সবসময় লয়াল থাকে, বাধ্য থাকে, এরকম করে সমাজে একটা চেইন অফ অর্ডারটা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। However, Shakespeare warns that there is no honor in blind loyalty to people who are corrupt and evil. শেক্সপিয়ার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে ব্লাইন্ড লয়্যালটির মধ্যে কোনো সম্মান নাই, যেখানে তারা মূলত ভিতরে ভিতরে পুরোপুরি করাপ্ট আর ইভিল তারা। যেমন অসওয়াল্ড নামে একটা ক্যারেক্টার থাকে, সে গনেরিলের প্রতি লয়্যালটি দেখানোর চেষ্টা করে, আসলে সে লয়াল ছিল না। আচ্ছা, শেক্সপিয়ারের কিং লিয়ারের আরও থিম আছে, ফেট ভার্সেস ফ্রি উইলের থিম। ফেট মানে ভাগ্য, ফ্রি উইল মানে মুক্তচিন্তা। এই থিমটা কমন গ্রিক ট্র্যাজেডিজ দ্যাট শেক্সপিয়ার ইউজ দ্যাট মডেলস ফর হিজ রেনেসা ট্র্যাজেডিজ। তার রেনেসা যুগের যে নাটক লিখতে গিয়ে উনি গ্রিক ট্র্যাজেডির একটা কমন থিম ইউজ করেছেন, সেটা হলো ফেট ভার্সেস ফ্রি উইল। দ্য প্লে asks readers to consider whether the course of our lives, reward and suffering, is determined by the gods or whether we determine our own life paths through choice and making the most of our opportunities. এই নাটকটা দর্শকদের জিজ্ঞাসা করে যে, এটা চিন্তা করুক দর্শক, যে পাঠক, যে দ্য কোর্স অফ আওয়ার লাইফস, যে আমাদের জীবনে যেই রিওয়ার্ড আসুক, পুরস্কার এবং দুঃখ দুর্দশা, এগুলো কিসের দ্বারা ডিটারমাইন্ড হবে, গডের মাধ্যমে, ঈশ্বরের মাধ্যমে, নাকি মানুষের নিজের ওন উইল, ফ্রি উইলের মাধ্যমে, মুক্ত চিন্তার মাধ্যমে। তো ডু ফেট অ্যান্ড ফ্রিডম মেনটেন আ ডেলিকেট কোএক্সিস্টেন্স, ভাগ্য এবং স্বাধীন উদার মনস্কতা, এ দুটো কি একই সাথে এক্সিস্ট করতে পারে? পারহ্যাপস উই শুড নেভার কমপ্লিটলি ডিপেন্ড অন ফেট অর সারেন্ডার আওয়ার ক্যাপাসিটি ফর ফ্রিডম অ্যান্ড চয়েস। তো আমরা খুব সম্ভবত আমাদের এটা ঠিক হবে না ভাগ্যের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া, বিকজ আমাদের কিছু চিন্তাভাবনা, আমাদের থিঙ্কিং থাকতে হবে যাতে আমরা ফেটের কাছে, ভাগ্যের কাছে পুরোপুরি নিজেদের সঁপে না দিই। আচ্ছা, আর থিমের কথা বলতে গেলে পেশেন্স ভার্সেস প্যাশন, ধৈর্য বনাম আবেগ, অর রিজন ভার্সেস ইমোশন। রিজন হলো যুক্তি, ইমোশন হলো অনুভূতি। Shakespeare warns us that allowing one's extreme emotions or passions, for example wrath, sorrow or despair, to govern our actions without first being patient and being guided by rational thought can lead to pain and suffering. Shakespeare আমাদের ওয়ার্ন করছেন যে এক্সট্রিম ইমোশন আর প্যাশন, যেমন ক্রোধ, দুঃখ, হতাশা, এগুলো আমাদের অ্যাকশনকে যেন গভর্ন না করে, ডিরেক্ট না করে। আদারওয়াইজ আমরা এগুলো মাধ্যমে বেশি ইমোশনাল হয়ে গেলে আমরা জীবনে পেইন আর সাফারিং ছাড়া কোনো গতি থাকবে না। বিভিন্ন ক্যারেক্টার্স often call upon patience to sustain them in adversity, though many are unable to control their overwhelming emotions. ক্যারেক্টারগুলো কেউ তাদের অ্যাডভার্সিটির মধ্যে পেশেন্স ধরে রাখতে কষ্ট পোহায়, যদিও কেউ তাদের ইমোশনগুলো কন্ট্রোল করতে ব্যর্থ হয়। দ্য ক্লাসিক্যাল স্কুল অফ থট নোন অ্যাজ স্টোইসিজম
espoused the belief that we can most effectively cope with death and suffering by facing them with calm and dignity and mastering the passions that can overwhelm us. ক্লাসিক্যাল যে স্কুল অফ থট, ক্লাসিক্যাল যে থটটা, এটা আমাদেরকে স্টোইক মানে হলো জাস্ট ইটারনালি একটা ধৈর্য ধরা। স্টোইকসিজম মানে হলো যে দিনের পর দিন নিজের মানে অসামান্য অপরিসীম ধৈর্য শক্তি যার, এটা একটা কনসেপ্ট যেটা এখান থেকে এই বিলিফটা আসে যে আমরা মানুষ মোস্ট ইফেক্টিভলি মানুষ ডেথ এবং সাফারিংয়ের সাথে মানুষ কোপ করতে পারে এবং মানুষের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। এটাই হলো স্টোইসিজমের মূলনীতি, যেটা আমরা সাধারণ মানুষ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অ্যাচিভ করা সম্ভব। আচ্ছা, অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ the need for humanity. One of the Lear's greatest lessons results when the loss of the title king and discovers who is as a human being. কিং লিয়ারের সবচেয়ে বড় লেসন বোধহয় ছিল যখন সে তার রাজা তকমাটা তার মানে মাথা থেকে সরে গেল এবং নিজেকে সে একটা সাধারণ হিউম্যান বিইং হিসেবে যখন সে নিজেকে আবিষ্কার করলো। এই নাটকটা আমাদেরকে শিক্ষা দেয় যে উই মাস্ট অল স্পেশালি দোজ ইন পাওয়ার, আমরা যারা ক্ষমতায় আছি, হ্যাভ কম্প্যাশন ফর দোজ হু লিভ ইন মিজারি, মানুষ যারা দুঃখ দুর্দশায় আছে তাদের প্রতি যেন আমরা দয়ালু থাকি। আমাদেরকে অবশ্যই মহৎ হৃদয়টা বড় করতে হবে। ইনফ্যাক্ট ইট ইজ দিস কম্প্যাশন অ্যান্ড রেসপেক্ট ফর আদার হিউম্যান বিইংস দ্যাট ক্যান বি অ্যান অ্যাক্টিভ ফোর্স ফর অর্ডার অ্যান্ড গুডনেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে সেই সাথে বলতে গেলে এটাই, এই কম্প্যাশন আর এই রেসপেক্টটাই হলো এই মানে সাধারণ মানুষকে রেসপেক্ট করা। এটা হলো মানুষের এমন একটা নৈতিক গুণ যেটা সমাজে গুডনেস প্রিভেল করতে সাহায্য করবে। অন দ্য আদার হ্যান্ড এভিল ডিহিউম্যানাইজেস, মানে এভিল যারা, শয়তান যারা, তারা মানবিকতার একেবারে চরম অবমাননা করতে থাকে। দ্য ইভিল ক্যারেক্টার্স ইন দ্য প্লে আর নট হিউম্যান অ্যান্ড দিস লিডস টু দেয়ার মোরাল ডিজেনারেশন অ্যান্ড জেনারেল ক্যাওস। ইভিল ক্যারেক্টারগুলো মোটেও তারা মানবিক নয় এবং তাদের এই আচরণ মানুষের নৈতিকতার অবক্ষয়ের দিকে নিয়ে যায় তাদেরকে এবং সমাজে ক্যাওস বা অরাজকতা সৃষ্টি করে। দিজ আর অফেন পোর্ট্রেট অ্যাজ বেস্টিয়াল অর অ্যানিম্যাল লাইক অ্যাজ দে সিক পার্সোনাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড লিভ বাই দ্য ল অফ দ্য জঙ্গল। মানে এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে বিস্টিয়ালিটি বা পাশবিক আচরণের প্রকাশ, এগুলো যারা জঙ্গলে বাস করে, জঙ্গলে বাস করার মানুষ মানে প্রাণীর মধ্যে বলা হয় যে তাদের মধ্যে মানবিকতা বলে কিছু নাই, এরা জাস্ট বিস্টিয়াল, পাশবিকেরা। Shakespeare reminds us that our capacity to act morally is what distinguishes humans from beasts. আমাদের নৈতিকতার সাথে আমাদের প্র্যাকটিস করা, এই জিনিসটাই এমন একটা জিনিস, মোরালিটিকে কালচার করাই এমন একটা হলো আসল জিনিস, যে জিনিসটাকে মানুষ এবং প্রাণীর মধ্যে, বিস্টের মধ্যে আমাদের পার্থক্য করছে। মানুষের মধ্যে নীতি নৈতিকতা আছে জন্যেই, বিবেক মানবিকতা আছে জন্যেই কিন্তু মানুষ পশুর থেকে আলাদা। যদিও আজকাল পশুর থেকে মানুষের বেশি খারাপ অবস্থা সমাজে, নৈতিকতার চরম অবক্ষয় বর্তমান সমাজ। আচ্ছা, দ্য নেচার অফ ইভিল অ্যান্ড জাস্টিস। আচ্ছা, আজকে থিমগুলো পড়ে শেষ করব, তারপরে মোটিভ, ফয়েলস, এই জিনিসগুলো পরে দেখব, নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, ইভিল আর জাস্টিসের নেচার দেখি। ওয়ান অফ দ্য পারপাসেস অফ ট্র্যাজেডি ইজ টু এক্সপ্লেইন দ্য প্রবলেম অফ ইভিল অ্যান্ড ইন আওয়ার ওয়ার্ল্ড। তো ট্র্যাজেডির প্রধান পারপাস, একটা মূল পারপাসই হলো যে শয়তানের ইভিল বা খারাপ জিনিসের যে প্রবলেমটা, এটা সারা পৃথিবীতে কীভাবে প্রিভেল করছে ওটা দেখানো। হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইভিল ডিডস, খারাপ কাজের কনসিকুয়েন্স কী, ফলাফল কী। সাম ক্যারেক্টার্স ইন কিং লিয়ার cling to the belief that there is a universal power of justice or nemesis that will punish evil deeds and restore moral order. তো কিছু ক্যারেক্টার কিং লিয়ারে এই বিলিফটা করে, এটা বিশ্বাস করে যে ইউনিভার্সাল পাওয়ার অফ জাস্টিস মানে ন্যায় বিচারের যে পাওয়ারটা আর কি, সেটা শয়তানদেরকে শাস্তি দিবে এবং মোরাল অর্ডারটা আবার রিজেনারেট করবে। দ্য ইভিল ক্যারেক্টার্স ইন দ্য প্লে ডু রিসিভ দেয়ার জাস্ট রিওয়ার্ডস। তারা যেই শয়তানিটুকু করে তার প্রপার
মাসুল তারা দেয় আসলে বাস্তবে। বাট শেক্সপিয়ার ডাজ নট গিভ আস আ সিম্পল সলিউশন সিন্স গুড ক্যারেক্টার্স অলসো সাফার। কিন্তু শেক্সপিয়ারের নাটকে আমরা উল্টাটা দেখি, মানে সবসময় যে খারাপ ক্যারেক্টারই তাদের সাথে খারাপ ঘটে তা না, ভালো ক্যারেক্টারগুলো এখানে সাফার করে। যেমন কিং লিয়ার একটাই পারফেক্ট এক্সাম্পল। যেমন রাজার মেয়ে কর্ডেলিয়া, সে ভালো মানুষ হয়েও সে মারা গেল। তারপরে গ্লুস্টারের বৈধ সন্তান এডগার, সে অনেক সাফার করেছে। এডবুন অনেকদিন রাজ করেছে, যদিও আলটিমেটলি এডবুনের দফা হয়ে যায়। এই জিনিসগুলো শেক্সপিয়ার দেখিয়েছেন, ভালো মানুষও সাফার করে। আচ্ছা, ইন দ্য এন্ড দ্য প্লে সিমস টু সাজেস্ট দ্যাট ইভিল অ্যান্ড সাফারিং ইন লাইফ আর আনঅ্যাভয়েডেবল। এই নাটকটা আমাদেরকে সাজেস্ট করছে যে আমাদের জীবনে কিছু ইভিল থাকবে আর কিছু সাফারিং, দুঃখ দশা, এগুলো অনিবার্য, এগুলোকে আমরা অ্যাভয়েড করতেই পারবো না, ওটা আমাদের ভাগ্যে লেখাই আছে। উই মাস্ট দেয়ারফর অ্যাকসেপ্ট দেয়ার ইনএভিটেবিলিটি অ্যান্ড বি রেডি টু ফেস দেম উইথ কারেজ। তো আমরা এটার মোকাবেলায় কী করতে পারি, আমরা এটা মেনে নিব যেটা হবেই, এবং এগুলো ফেস করার মতো আমাদের সাহস থাকতে হবে। এই কারেজটাকে বলে স্টোইসিজম বা অসীম ধৈর্যশীলতা। সো মূলত এই হলো থিমসগুলো, মোটিভ সিম্বলসগুলো নেক্সট দিন দেখব, এবং তারপরে আমরা আস্তে আস্তে কোয়েশ্চেন সাজেশনের দিকে, সাজেস্টেড কোয়েশ্চেন্স যেগুলো ফাইনালে আসতে পারে ওগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।